বর্তমানে বাংলাদেশে আপনি শুনে আশ্চর্য হবেন, প্রতি 10,000 পরিবারের মধ্যে 11টি তালাকের ঘটনা ঘটে এবং শহর এলাকায় 9,000 পরিবারের মধ্যে 11টি তালাকের ঘটনা ঘটে। এটি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর একটি প্রতিবেদন এবং দেখা যায় হচ্ছে 2020, 21, 23, 24 এই সালগুলোতে শহরের তুলনায় গ্রামে তালাকের হার বেশি এবং তালাকের ক্ষেত্রে কিন্তু দেখা যায় হচ্ছে অনেকগুলো কারণ উঠে এসেছে। তার মধ্যে প্রধান যে কারণটি সেটি হচ্ছে পরকীয়া এবং হচ্ছে পাশাপাশি যে কারণগুলো উঠে এসেছে সেখানে দেখা গেছে যৌতুক, পারিবারিক দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর বয়সের পার্থক্য এবং হচ্ছে যে নানাবিধ আরও অনেকগুলো সমস্যার কারণে কিন্তু তালাকের এই ঘটনাগুলো ঘটছে। এখন কথা হচ্ছে যে বাংলাদেশে যে পরিমাণ তালাকের হার বা বিবাহ বিচ্ছেদ হচ্ছে বা পরিবারগুলো ভেঙে যাচ্ছে, এই ক্ষেত্রে আমাদের আসলে করণীয় কী থাকতে পারে এবং হচ্ছে আমরা দেখি যে পারিবারিক যে কোনো একটি দ্বন্দ্বে সাথে সাথেই কিন্তু স্বামী স্ত্রী উভয় কিন্তু প্রথম যে স্টেপটি নেন সেটি হচ্ছে আইনে চলে আসেন বা কোর্ট কাছারিতে চলে আসেন। তো এই ক্ষেত্রে আমাদের দেশে যে তালাকগুলো হচ্ছে বা বিবাহ বিচ্ছেদ হচ্ছে, পরিবারগুলো ভেঙে যাচ্ছে, সেক্ষেত্রে আসলে প্রথম অবস্থায় ফার্স্ট স্টেজে পারিবারিক দ্বন্দ্বগুলোর মধ্যে বিশেষ করে পরকীয়া থেকে শুরু করে অন্যান্য যে সমস্যাগুলো তৈরি হয় সেই সমস্যাগুলোর ক্ষেত্রে প্রথম অবস্থাতেই হচ্ছে কোর্ট কাছারি বা আইনের মার প্যাচে না পড়ে আমার মনে হয় পারিবারিকভাবে বিষয়গুলো যদি সমাধান করা যায় তাহলে অধিকাংশ ক্ষেত্রেই তালাকের হার কিছুটা কমে আসবে এবং হচ্ছে পরিবারের আসলে একটি বিবাহ বন্ধন বা বিবাহ টিকে থাকার ক্ষেত্রে যে বিষয়গুলো আসলে মূলত দরকার সেটি হচ্ছে যে উভয়ের কোঅর্ডিনেশন বা কোঅপারেশন। তো সেই কোঅপারেশনের ক্ষেত্রে অবশ্যই হচ্ছে যে যেমন বিশেষ করে হচ্ছে ধর্মীয় যে বিধিবিধানগুলো রয়েছে, ধর্মীয় বিধিবিধানগুলো মেনে চলা এবং হচ্ছে ধর্ম যেভাবে হচ্ছে পারিবারিক বন্ধনটাকে হচ্ছে সুদৃঢ় করার জন্য পরামর্শ দিয়েছে সেই বন্ধনগুলো সেই যেই ধর্মেই হোক, আপনি মুসলিম ধর্ম হতে পারে, আপনি হিন্দু ধর্মের অনুসারী হতে পারেন, খ্রিস্টান ধর্মের অনুসারী হতে পারেন, আপনি যে ধর্মেরই অনুসারী হন, আপনার ধর্মে পারিবারিক বন্ধনটাকে সুদৃঢ় করার জন্য যে বিধিনিষেধগুলো দেওয়া হয়েছে সেই বিধিনিষেধগুলো যদি আমরা মেনে চলতে পারি এবং হচ্ছে আমরা পরিবারের সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে যদি আমরা থার্ড পার্টির ইনভলভমেন্ট না আনি তাহলে কিন্তু অনেকটাই হচ্ছে যে আমাদের এই তালাকের হার কমবে এবং হচ্ছে আমাদের ভিতরে একটু বলে রাখি যে এই তালাকের ক্ষেত্রে আমাদের একটি ভুল ধারণা আমাদের রয়েছে। সেটি হচ্ছে যে অনেকে মনে করেন যে একজন হাজবেন্ড তার স্ত্রীকে যদি একবার তালাক দিয়ে দেয় তাহলে হচ্ছে সাথে সাথে তালাকটি কার্যকর হয়। এটা আসলে ভুল একটি কনসেপ্ট আমাদের ভিতরে। কখনোই কোনো তালাক বা একবার উচ্চারণের সাথে সাথে তালাক হয় না। তালাক কনফার্মেশনের ক্ষেত্রে বাংলাদেশের আইন অনুযায়ী তালাক কনফার্মেশনের ক্ষেত্রে ন্যূনতম 90 দিন সময় পাওয়া যায় এবং হচ্ছে এই 90 দিনের ভিতরে যদি স্বামী স্ত্রী উভয় মিউচুয়াল একটি আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে আসে তাহলে কিন্তু সেই তালাকটি কার্যকর হয় না। তো এই ক্ষেত্রে যেহেতু হচ্ছে লম্বা একটি সময় পাওয়া যায় মানে তালাক কনফার্মেশনের ক্ষেত্রে, তো এই ক্ষেত্রে কিন্তু আসলে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের একটি কিন্তু সুযোগ রয়েছে। তো এই ক্ষেত্রে যদি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে স্বামী স্ত্রী উভয় যদি কোঅপারেট করে বা উভয় যদি একটু পরিবারটাকে সুদৃঢ় করার হচ্ছে চিন্তা করে বা উভয়ের যে সদিচ্ছা থাকে, ধর্মীয় বিধিনিষেধ মেনে যদি উভয় সদিচ্ছা থাকে যে সম্পর্কটা টিকিয়ে রাখার, তাহলে কিন্তু অধিকাংশে তালাকের হার কমে যায় এবং অনেক ক্ষেত্রে হচ্ছে স্বামীর পরকীয়া থাকতে পারে, স্ত্রীর পরকীয়া থাকতে পারে, সেই পরকীয়া থেকে যদি তাকে রিকভারি করার জন্য হচ্ছে স্বামী স্ত্রী উভয় যদি হচ্ছে পারিবারিকভাবে হচ্ছে যে সুদৃঢ় বন্ধন রাখা মানে সুনিশ্চিত করা যায় তাহলে অধিকাংশে কিন্তু তালাকের হার কমে আসে এবং আসলে এটা কিন্তু অনেক বেশি উদ্বিগ্নের বিষয় যে আসলে একটা সময় কিন্তু শহর এলাকাগুলো হচ্ছে যে তালাকের প্রবণতা একটু বেশি ছিল কিন্তু এখন কিন্তু এই প্রবণতাটা হচ্ছে অধিকাংশ হচ্ছে বিপরীত অ্যাঙ্গেলে গিয়ে কিন্তু এখন গ্রামে কিন্তু এটা ছড়িয়ে পড়েছে। তো এই ক্ষেত্রে আসলে হচ্ছে যে আমি মনে করি যে পরকীয়া থেকে সরে আসা বা হচ্ছে আপনার পারিবারিক যে বন্ধনটাকে আরও সুদৃঢ় করা বা স্বামী স্ত্রীর মধ্যে হচ্ছে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের যে বিষয়টি সেটি আসলে অনেক বেশি সুদৃঢ় করা বা পরিবারটাকে হচ্ছে আমরা বন্ধনে অটুট রাখার জন্য বা পরিবারটাকে টিকিয়ে রাখার জন্য আমরা যদি সদিচ্ছা জ্ঞাপন করি উভয়ে এবং হচ্ছে আমাদের পরিবারগুলো যদি হচ্ছে যে অনেক বেশি হাইপার না হয়ে যায় ভাঙার ক্ষেত্রে, কিন্তু আমরা যদি গড়ার ক্ষেত্রে
ক্ষেত্রে অনেক বেশি হচ্ছে সদিচ্ছায় জ্ঞাপন করি, তাহলে অনেকটাই হচ্ছে তালাকের হার কমে আসবে। এবং আমরা দেখি যে বর্তমানে আসলে তালাকের ক্ষেত্রে মূল যে কারণটি রয়েছে সেটি কিন্তু সোশ্যাল মাধ্যম, সোশ্যাল মিডিয়া। যেমন হচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রেই হচ্ছে দেখা যায় হচ্ছে যে অনেক উচ্চাভিলাষী জীবনযাপনের অভ্যস্ততা বা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে হচ্ছে যে ডিমান্ডের যে বিষয়টি থাকে, সেই ডিমান্ডের বিষয়টি ফুলফিল না হওয়ার কারণে কিন্তু আসলে তিক্ততার একটি সম্পর্ক তৈরি হয়। সেই তিক্ততার সম্পর্ক তৈরির পেছনে কিন্তু সোশ্যাল মিডিয়া দেয়। তো অনেকাংশে আমাদের সোশ্যাল মিডিয়ার ইনভলভমেন্টের কারণে কিন্তু অনেকগুলো পরিবার ভেঙে যাচ্ছে। দেখা যায় হচ্ছে অন্যের ভালো থাকা দেখা দেখে আমরা কেন ভালো থাকছি না বা আমরা কেন থাকতে পারছি না, এই বিষয়গুলো কিন্তু মনের ভিতরে চলে আসে। তো এই ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার ইনভলভমেন্টটা অনেকটাই ক্ষতিকর প্রভাব ফেলছে আমাদের পরিবারগুলোর মধ্যে। তো আমি মনে করি যে আমাদের সোশ্যাল মিডিয়া থেকে কিছুটা হচ্ছে যে আমাদের একটু দূরে থাকা উচিত, বা হচ্ছে এটাকে হচ্ছে জীবনে একটি পার্ট না মনে করে যদি আমরা এটাকে অপশনাল একটি বিষয় ধরে নেই, তাহলে কিন্তু অনেকটাই তালাকের হার কমে আসবে। সবশেষে হচ্ছে আসলে কোর্ট কাছারিতে পারিবারিক বন্ধনগুলো সুদৃঢ় করার ক্ষেত্রে আসলে ইফেক্টিভ কোনো ফর্মুলা নেই। তবে এই ক্ষেত্রে আমার মনে হয় যেন আমরা যদি ধর্মীয় বিধিনিষেধ মেনে চলি এবং কোর্টের বাইরে গিয়ে আমরা যদি পারিবারিকভাবে হচ্ছে যে আমরা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে যদি আমরা পরিবারটাকে টিকিয়ে রাখার চিন্তা করি, তাহলে অনেকটাই হচ্ছে আমাদের পরিবারগুলো টিকে থাকবে। আর এরপরেও যদি না হয় তাহলে হচ্ছে যে ধর্মীয় বিধিনিষেধ আসে, সেই অনুযায়ী হচ্ছে যে আপনারা মানে আলাদা হতেই পারে। কিন্তু ইসলামে যেটা বলা হচ্ছে যে ইসলামে আসলে হচ্ছে তালাক এমন একটি বিষয় যেটি কিন্তু যদিও হচ্ছে এটাকে বৈধ করা হয়েছে, কিন্তু এটা বৈধতার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট একটি বৈধতা। তো সেই ক্ষেত্রে আমরা এই নিকৃষ্ট বৈধতাটাকে আমরা মানে আমরা অ্যাকোয়ার না করি বা আমরা না নিয়ে আমরা যদি এটাকে ওভারকাম করার চেষ্টা করি, তাহলে আমি মনে করি যে অনেক অধিকাংশে আমরা এটা থেকে উত্তোলন হতে পারবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।